ধন্যবাদ সকলকে। আপনারা জানেন আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্ম একটা সময় বাংলাদেশকে নেতৃত্ব দিবে। শুধু বাংলাদেশই নয়, বরং এটা বিশ্বাস করি যে আজকের যারা আসলে তরুণ প্রজন্ম তারাই আসলে সমাধানের রাস্তাগুলো দেখাবেন। ওই বিশ্বাসকে সামনে রেখেই দ্য নিউ ন্যাশন প্রেজেন্টস ডিজিটাল প্ল্যাটফর্মের একটা বড় সড়ো একটা ইভেন্ট হলো রাইজিং স্টার, এবং যার মাধ্যমে আমরা বিশ্বাস করি এখান থেকেই স্টাররাই আসলে তরুণ প্রজন্ম বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। ওই জায়গা থেকেই আজকের রাইজিং স্টারে আমাদের গেস্ট হিসেবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আনান জুবায়ের। আনান, অসংখ্য ধন্যবাদ আজকের রাইজিং স্টার। সো আনান, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আর থ্যাংক ইউ এখানে ডাকার জন্য। আচ্ছা আনান, আমি একটু মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাচ্ছি। অবশ্যই সেটা আমি জানতে চাইবো স্কুল কলেজ সেখান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এন্ড আফটার দ্যাট আমরা আমাদের ডিসকাশনে চলে যাব। তো আমার স্কুল হচ্ছে বরিশাল জেলা স্কুল। ওকে। তারপরে আমি ওখান থেকে কলেজ ছিল আমার অমৃতলাল কলেজ। এরপরে আমি নর্সাউথে ঢাকায় নর্সাউথে ভর্তি হই 2017-তে। এই তো তারপরে মোটামুটি। সো মানে যদি ফার্স্টলি আমি একটা কোয়েশ্চেন করি যে নর্সাউথ ইউনিভার্সিটি আপনার স্কুল ছিল হলো জিলা স্কুল অমৃতলাল নর্সাউথ, এই পড়াশোনা অর্থাৎ একাডেমিক আপনার কোয়ালিফিকেশনের জায়গায় আপনি মিউজিককে আসলে কিভাবে একত্রিত করছেন? তো যদি আমি ওইটা বলি, বেসিক্যালি মিউজিক আমি অনেকটা আগে থেকেই মানে কলেজ লাইফ থেকেই শুরু। আচ্ছা। আমার ছোটবেলা থেকে মোটামুটি গানের সাথে ছিলাম আর কি, বাট ওইভাবে কখনোই মানে আমি যে মিউজিক করব এরকম কোনো ইন্টেনশন ছিল না। যখন কলেজে উঠলাম তারপরে গিয়ে আমার মনে হলো যে যেহেতু আমি গান গাইতে পারি, আমার ফ্রেন্ডরা অনেকে ইন্সপায়ার করছে আমাকে যে আমি গান গাইতে পারি। কলেজ লাইফে ছোটবেলা যদিও বাবা অনেক ট্রাই করছে, মানে আমাকে 2বার গানের স্কুলে দেওয়া হয়েছিল। আমি চাইছিলাম যে আমি ক্রিকেটার হব, আমি আর রাগ করে মানে আঙ্কেলের একটা ইন্টারেস্ট ছিল মিউজিকের প্রতি। আমার বাবা মিউজিক করতো আর ওকে ওকে একটা টাইমে। তো বাবার খুব ইচ্ছা ছিল আর কি যে বেসিক্যালি আমার বাবার কাছে হাতে খড়ি গানের। তো বাবা চাইতো যে আমি অনেক মানে গানটা শিখি, কিন্তু মানে ওই যে বললাম ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, আমি আর ওই মিউজিকের দিকে আগানো হয় না। কিন্তু কলেজে ওঠার পরে আমার ফ্রেন্ডরা দেখলাম যে অনেকেই গান টান করতেছে, ওদের সাথে থাকতে থাকতে একটা মানে ইচ্ছা হলো যে আমি একটু মিউজিক করি আর কি। তখন থেকে বেসিক্যালি আমার মিউজিক জার্নি স্টার্ট। আচ্ছা, মানে আনান, আপনার না এই মিউজিকের যদি জার্নিটাকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো ধরেন আপনি এখন প্রফেশনাল মিউজিশিয়ান। আপনি যখন কলেজে ছিলেন মেবি ওইটা 2016-17 ওই টাইমে কি? হ্যাঁ 14-15 ওই টাইমে। আচ্ছা, ওই টাইমে আপনার মানে ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা কি ছিল? মানে ব্যাপারটা কি এরকম যে সারেগামাপা থেকে আপনি স্টার্ট করেছিলেন নাকি ডিরেক্ট আপনি গিটারে চলে আসেন? না, মানে ওই যে বললাম আমি অ্যাকচুয়ালি মিউজিক কখনো শিখি নাই। আচ্ছা। মানে ওই যতই বাবা ট্রাই করছে শেখানোর জন্য, বাট আমি কখনো ওইভাবে ইন্টারেস্টেড ছিলাম না। কলেজে ওঠার পরে যেহেতু একটা ইচ্ছা আসে, কিন্তু তখন আসলে ওই টাইমটা আমি ঠিক পাই নাই যে আমি এখন মিউজিকটা শিখবো। তো দেখা গেছে আমি গিটার বাজানো বা গান করা, তারপর এখন মিউজিক মোটামুটি প্রোডাকশন করতেছি। তো সব নিজেই মোটামুটি দেখা বড় বড় মিউজিশিয়ান যারা আছে তাদেরকে ফলো করছি, ওইভাবেই আসলে মিউজিকটা করা, ওই পাশ থেকে আসা। ওকে, এবার একটু আসলে কর্মব্যস্ততা সম্বন্ধে জানবো যে আপকামিং কোনো অ্যালবাম আছে কিনা বা কোনো গান রয়েছে কিনা যেটা আমরা পেতে পারি। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে আসলে আপনার এই জার্নিটাকে আপনি স্মুথ কিভাবে রাখছেন বর্তমান সময়ে? যদি কাজের কথা বলি, রিসেন্ট কিছু নাটকে প্লেব্যাক করছি আমি, আমার কিছু অরিজিনাল ওইখানে গেছে। আর আমার একদম ব্যক্তিগত যে অরিজিনাল যেগুলো, ওগুলো নিয়ে আমি এখন কাজ করতেছি। মানে আমার ওই অরিজিনালগুলো এখনো আমি রিলিজ করি না কোথাও, বাট আমি জাস্ট কাজ করতেছি, ইন ফিউচারে আসবে আই গেস। তো এছাড়া ওই যে নাটকে আপাতত আমি কাজ করতেছি, লাইভ প্রোগ্রামগুলো করতেছি, এইভাবে আসলে মিউজিকটা করতেছি। আচ্ছা আনান, একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হলো মানে ওই
মিউজিকের কথা শোনার পরে মানে নাটকের মিউজিক গুলোর কথা শোনার পরে না আমার একটা তাহসান ভাইয়ের একটা ইসের কথা মনে পড়ছে। মেবি আমি যদি ভুল না করি মানে নর্থ সাউথে একটা গান মোস্ট প্রবাবলি তাহসানের একটা কভার করা হয়েছিল, এটা আপনি করেছিলেন এবং ওটা খুব ভালো একটা সাড়া আমরা দেখেছিলাম। ওই জার্নিটা একটু স্টার্ট করতে চাই, মানে ওইটা একটু শুনবো, বাট এর সাথে একটু এটাও অ্যাড করবো যে আপনি অ্যাপ্রিসিয়েশনটা আসলে কিভাবে পেয়েছিলেন, মানে কতটা পেয়েছিলেন, কেমন মনে হয়? তো 2020-এর কথা ওটা, মোস্ট প্রবাবলি যে বসন্ত উৎসব, আমাদের ভার্সিটিতে বসন্ত উৎসব ওই টাইমটা। তো আমাদের প্রোগ্রামের রিহার্সাল গুলো চলতেছিল। তো আমার একটা ছোট ভাই হঠাৎ করে আমার কাছে এসে বলতেছে যে ভাই এরকম ইয়ামা মিউজিক, তাদের একটা কন্টেস্ট ছিল মিউজিকের। তো ওই এসে আমার বলতেছে রাতের বেলা ওই ইটা পাঠাইছে, লিঙ্কটা পাঠায় বলতেছে ভাই এরকম মানে একটা গানের কন্টেস্ট আছে, তুমি এখানে ভিডিও বানায় দাও। তো আমি বলছি মানে আসলে আমার তখন এরকম ফিল ছিল যে আমি কি করবো, যে দিয়া দেখা যাবে কিছুই হবে না। তো ও খুব জোর করতেছে আমাকে, পরদিন ওর সাথে ভার্সিটি দেখা, ও আমার একদম ধরছে যে ভাই তোমার গান দিতেই হবে। কোনো মতে কাটায় আমি ট্রাই করছি, বাট পারি না। পরে বললো কি চলো ভাই ভিডিও বানাই আমরা। তো 3-4টা গান ভিডিও করছি, এন্ড আমার ওই গানগুলো নিজেরই ভালো লাগতেছিল না। আচ্ছা, তো পরে হঠাৎ করে ও একদম হাল ছেড়ে দিচ্ছে যে এটা আর হবে না, ভাইয়ের মুড নেই, সে করতে চাইতেছে না। পরে আমি যখন মানে চলে যাবো তখন বলতেছে কি যে ভাই লাস্ট একটা ট্রাই করো, আরেকটা গান আমরা করি, মানে ওইটা আরো ছিল 4-5টা মোটামুটি আমি গান ভিডিও করছি। তখন বলতেছে যে কি গাবা, আমি এখন বুঝতেছি না কি গাবো, কারণ আমি একটু ডিপ্রেসড হয়ে গেছি। পরে বললাম আচ্ছা তাহলে আমি প্রেমতাল গানটা করি। তো বলছে আচ্ছা করো ভাই। তো ওই গানটা গাইলাম, সামহাও ওই গানটা অনেক মানে আমার নিজেরও ভালো লাগছে শুনতে, গানটা অনেক ভালোই হয়েছে। তো বলতেছে ভাই তাহলে তুমি আপলোড করে দাও এটা। তা আপলোড করে দিলাম। তখন মোস্ট প্রবাবলি ভ্যালেন্টাইন্স ডে ওইটা ওই ভালোবাসা দিবস উপলক্ষে ছিল। তো মোস্ট প্রবাবলি তার 3 থেকে 4 দিন আগের কথা। আপলোড করার পরে 2 দিন, মোস্ট প্রবাবলি 2 দিন গেছে। একদিন হঠাৎ করে আমি রিহার্সাল শেষ করে রাতে বাসায় গেছি, তো আমার ফোনে দেখতেছি অনেক নোটিফিকেশন আসতেছে। তো আমার কাছে একটু উইয়ার্ড লাগছে, কারণ এত নোটিফিকেশন কখনো আসে না আমার। তো আমি ভাবলাম যে মানে কি হইতেছে, ফার্স্ট টাইম একটু ভয় পেয়েছি যে আমার কোনো হ্যাকট্যাগ হয়ে গেল। তা আমি আর ফোন থেকে ঢুকি নাই আমার আইডিতে, আমি ল্যাপটপ অন করে ল্যাপটপের মধ্যে হচ্ছে দেখতেছিলাম আর কি। তো হঠাৎ করে যখন মানে মানে নিউজ ফিডটা সামনে আসলো, এখন দেখলাম যে তাহসান লেখা, এন্ড তাহসান হতেছে আবার ওই যে ভিডিওটা ওটা সে শেয়ার করছে। আমি ফার্স্টে ভাবছি যে হইতে পারে ওই যে তাহসান ভাইয়ের অনেক থাকে, ফ্যান যে পেজ থাকে, ওইরকম কোন একটা পেজ হবে, তো ওইখান থেকে হয়তো শেয়ার দিছে। তো আমি জাস্ট ওই ইসে ক্লিক করলাম, এন্ড খোলার পরে আমি 4-5 মিনিট তাকাইছিলাম ওই ইটার দিকে। দেখলাম যে তাহসান লেখা একটা ব্লু টিক, এন্ড ওই জায়গায় কয় মিলিয়ন জন ফলোয়ার ছিল। তা আমি অনেকক্ষণ তাকাইছিলাম যেটা কি আসলে। পরে তো আমার কাছে কয়েকটা ফোন আসলো যে ভাই তাহসান ভাই শেয়ার করছে তোমার গান। তো ওইটা অনেক মানে মজা ছিল, অদ্ভুত ছিল। পরের দিন যখন আমি রিহার্সালে গেছি সবাই তো একদম অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো যে ভাই তোমার গান তাহসান ভাই শেয়ার করছে, এটা অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই আমার জন্য আমার অনেক বুস্ট করছে মিউজিক করার ক্ষেত্রে এই জিনিসটা, যে তাহলে আমি অ্যাটলিস্ট মানে রাইট ট্র্যাকে আছি। এক্স্যাক্টলি এইটা মানে ছোট ছোট ইন্সপিরেশন, এগুলো তো আসলে ছোট না বেসিক্যালি, বাট মানে যারা স্টার্ট করে না, আমার কাছে মনে হয় এটাই বেসিক্যালি হিল করে। নতুন কোনো কাজ করার ক্ষেত্রে আসলে রিদম ওখান থেকেই আসে। আর মানে একটা গান আসলে শোনা যায় কিনা এই মুহূর্তে, যে কোনো গান শোনা যায় অডিয়েন্সের। তাহসানের ওই গানটাই গাই, প্রেমাতম গানটাই।
আনান জুবাই 2020-তে যেরকম ছিল 2024-এ গ্রেট চেঞ্জটা কোন জায়গায়, এবং সে কি আস্তে আস্তে কমার্শিয়াল মিউজিশিয়ান হয়ে যাচ্ছে কিনা? আমি যদি 2020-এর কথা বলি, তার আগে স্টার্টিং, হ্যাঁ, তার আগে আসলে মানে ওরকম কিছুই ছিল না আনন্দ জুবাইরের লাইফে। ওই তাহসান ভাইয়ের ওই মোটামুটি ওটা আমার একটা ব্রেক দিছে আমার লাইফে। আচ্ছা, তাহসান ভাইয়ের ওই জাস্ট একটা শেয়ার। তারপরে যেটা হয়, ওই আনন্দের টাইমও একটা প্রবলেম যেটা হচ্ছে করোনা চলে আসে, লাইফে একটা হিউজ ব্রেক চলে আসে সবার লাইফে। তো আল্লাহর রহমতে 2020-এর শেষের দিকে যখন মোটামুটি লকডাউনটা শিথিল করে, আচ্ছা, তখন হঠাৎ করে একদিন আমার কাছে একটা নাটকের প্লেব্যাকের একটা অফার আসে, ফ্ল্যাটমেট 2। ওই মানে ফ্ল্যাটমেটের একটা সিকুয়েল, ওটার জন্য একটা মিউজিক দরকার। তো আমার কাছে লিরিক পাঠানো হয়, 2 দিনের মধ্যে আমি একটা ফার্স্ট প্যারার একটা সুর বানায় ফেলি। আর সুরটা যখন আমি বানায় ওই যে পাঠাই দিই, ডিরেক্টর শোনার পরে সাথে সাথে সে খুব অ্যাপ্রিসিয়েট করে যে এটা তো অনেক সুন্দর হয়েছে। আর মজার বিষয় হচ্ছে যে ওই মানে গানটা নাটকে আমি যেটা শুনছি পরে নাটকে যাওয়ার কথা ছিল না, আচ্ছা, মানে চাইতেছিল না, কারণ হঠাৎ করে একটা ব্রেকের পরে নাটক আসতেছে, সবাই চাইতেছে একটু রিনোন কোনো সিঙ্গার গানগুলা গাবে। তো আমি একটু ফিল মানে তখন একটু চলতেছিল যে গানটা আদৌ যাবে কি যাবে না, এরকম একটা। পরে আমাকে ডিরেক্টর নাকি বলছে যে গান লাগবে 2টা যাবে, বাট এই গানটাও যাবে, গানটা সুন্দর হয়েছে। আমাকে ফোন দিয়ে বললো যে গানটা পুরোটা কমপ্লিট করে ফেলতে। তো বাকিটা কমপ্লিট করতে আমার খুব একটা টাইম লাগে না। তারপরে ওই যে পিরান খান তার সাথে যোগাযোগ করে মিউজিকের জন্য, দেন পিরান খান হচ্ছে মিউজিকটা করে। তো রেকর্ড করার পরে আমি ওই সিঙ্গারটার নাম নিব না, ওই নাটকে দুইটা গান যায়, আমারটা যায় আর ওই সিঙ্গারটা অনেক রিনো, বাট দেখলাম যে আমার গানটা বেশি সাকসেস পাওয়া যায়। আচ্ছা, অনেক বেশি ভিউজ আর ইউটিউবে অনেক বেশি ভালো। তো তখন একটু মনে হলো যে আচ্ছা এখানেও কিছু একটা করতে পারি। এরপর থেকে আসলে ওই মানে মোটামুটি প্লেব্যাকের সাথে যুক্ত হয়ে যাওয়া। তারপরে ভাবলাম যে একটু তাহলে ট্রাই করি একটু প্রফেশনাল ওয়েতে মিউজিকটাকে। আল্লাহর রহমতে এখন মোটামুটি কাজ করতেছি, এই আর কি। না, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনি মানে আপনি ট্রাই করতেছেন আসলে এই জায়গাটাকে আসলে নিজের মতো করে রাখার জন্য। ওয়েল, সো মানে আনন্দ, আপনার মেসেজটা কি ইয়ুথদের জন্য অ্যাজ আ রাইজিং স্টার, যে আপনি কি মনে করেন যে আসলে এই ইয়ুথ যারা রয়েছেন এরা তো বেসিক্যালি আমাদের অ্যাসেট, এটা ফ্ল্যারিশ আসলে কিভাবে করা যায়, এবং তারা আপনার জায়গা থেকে আপনার মেসেজটা কি? আচ্ছা, এইটা যে একটা জিনিস বলার আগে আমি একটা কথা বলি। যেমন অনেকটা আগে অরিজিৎ সিং একটা শো, একটা কোন একটা অ্যাওয়ার্ড শোতে তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করে যে ছেলেমেয়ের যে ডিসক্রিমিনেশনটা, এটার ব্যাপারে আপনি একটু যদি কিছু বলতেন। তখন সে একটা কথা বলছিল, যে কথাটা আমার খুব ভালো লাগছিল, যে এই ম্যাটারটা যদি অফ করতে হয় তাহলে এই ম্যাটারটা নিয়ে কথা বলা অফ করতে হবে। এক্স্যাক্টলি, মানে ওনার পয়েন্ট এটা ছিল যে আমি যদি ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলি, তখন যেটা আমি অলরেডি কথা বলার সাথে সাথে ওই সেম কাজটা করতেছি, বলতেছি। তো আমাদের মিউজিকের ক্ষেত্রে যেটা হয়েছে, এই পয়েন্টটা যদি আমি মিউজিকে টানি, আমাদের মিউজিক যে বা যে কোনো আর্ট ফর্ম, মিউজিক হোক বা অন্য ডান্সিং, পেইন্টিং, এই আর্ট ফর্মকে সবসময় পড়াশোনার পাশে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে দেখানো হয়। যার কারণে এই মিউজিকে যারা কাজ করে বা করতে চায় তারা ওই জায়গাটা সামহাও পায় না। তো ইয়ুথদের জন্য যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে প্যাশনেট থাকতে হবে, হার্ড ওয়ার্ক তো করতে হবে, কারণ সাকসেসের সাথে কোনো সেক্টরে ডিরেক্ট কোনো রিলেশন নেই। এই পয়েন্টে, এটা একটা পয়েন্ট, একটা ডেস্টিনেশন, এই জায়গায় যাইতে হলে ইউ হ্যাভ টু বি প্যাশনেট, ইউ হ্যাভ টু বি মোর হার্ড ওয়ার্কিং। তাহলে গিয়ে আসলে ওই জায়গাটা পাওয়া যাবে আর কি। তো এইটাই, প্যাশনেট থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আমি নিজেও জানি না যে আমার লাইফে কি হবে, বাট আমি আমার কাজটা করে যাইতেছি যতটা করা পসিবল আর কি। গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আনন্দ, থ্যাঙ্কস আ লট। এতক্ষণ আপনার সাথে ছিলেন, শুনছিলেন আজকে রাইজিং স্টার আনন্দ জুবাইরের গল্প। এছাড়াও আমরাও বিশ্বাস করি, যেরকমটা আনন্দ বললেন, যে
ইয়ুথ যারা রয়েছেন তাদের আসলে ডিটারমাইন থাকতে হবে, তাদের কাজের প্রতি অনেক বেশি প্যাশনেট থাকতে হবে, এবং আমরাও বিশ্বাস করি তাদের হার্ড ওয়ার্কিং এবং বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনার মাধ্যমেই তারা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে সাধুবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।